পৃথিবীর যে কোনো দেশেই, সেটা গভর্নমেন্ট ডেমোক্রেটিকই হোক অথবা এটা আপনার অটোক্রেটিক গভর্নমেন্টই হোক বা ডিনেস্টিক্যাল গভর্নমেন্টই হোক, পরিবারতন্ত্রই বলুক, তাদেরকে এই শাসকদেরকে একটি কথায় মাথায় নিতে হবে। সেটা হলো এই যে এখন নয়া জামানা, নতুন পৃথিবী এসছে, নতুন এই জেনারেশন, তাদের আশা আকাঙ্ক্ষা যদি চরিতার্থ না হয়, আশা আকাঙ্ক্ষা পূরণে যদি কোনো বাধার সৃষ্টি হয়, সেটা এই নতুন পৃথিবীর এই নতুন প্রজন্ম এটা মানবে না। সুতরাং তারা লিবিয়াতেও সরকার পরিবর্তন করছে, ইরাকেও করেছে, এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, উপসাগরীয় দেশগুলো আছে, তাদের সরকারদেরকেও এই যে পারিবারিক সরকার, এই যে বংশীয় সরকার, তাদেরকেও বিদায় নিতে হবে। এই জায়গায় পাকিস্তান সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। পাকিস্তানের শাসকরা একটা সুবিধাজনক জায়গায় আছে। তার কারণ কি জানেন? অন্যান্য দেশগুলোর মিলিটারিরা এত কন্ট্রোলিং পাওয়ার রাখে না, যেটা পাকিস্তানের মিলিটারিরা খুব কন্ট্রোলিং পাওয়ার রাখে। সুতরাং পাকিস্তানে এই পরিবর্তনটা আসতে চাইলেই সামরিক বাহিনী, পাকিস্তানের সামরিক বাহিনী খুব রুথলেসলি এবং র্যাকলেসলি এটাকে দমন করবে। এই হইল পাকিস্তানের বৈশিষ্ট্য। পাকিস্তানের সেনাবাহিনী কে বলা হয়, সেনাবাহিনী বলে না, মিলিটারি এস্টাবলিশমেন্ট বলে, মিলিটারি ফোর্স বলে না। মানে রাষ্ট্রের ভিতরে আরেকটা অনেক শক্তিশালী রাষ্ট্র, যেটা সরকারকে নিয়ন্ত্রণ করবেই। তার কারণ ইকোনমি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, পলিটিক্স বলেন, ইম্পর্টেন্ট পোস্ট বলেন, কর্পোরেশনের যত কিছু আছেন, এভরিথিং ইজ বিং কন্ট্রোলড বাই আর্মি। সুতরাং এইখানে আর পাকিস্তানের আরেকটা জিনিস আমি বলে নেই, আমাকে 1 মিনিট সময় দিবেন প্লিজ, খুবই জরুরি। এটা হলো এই পাকিস্তানের যে সামাজিক স্তরটা 3 ভাগে বিভক্ত। একটা হলো উচ্চ শ্রেণী, আর এটা হলো উচ্চ শ্রেণী, এই কি যেন মিডল ক্লাস। একটা হলো একদম আপার ক্লাস, একটা হলো মিডল ক্লাস, একটা হলো আপার মিডল ক্লাস, আর একটা হলো নাই, হ্যাভ নট, একদম নিঃস্ব। এরা ওই আপার ক্লাস, অর্থাৎ জমিদার যারা, এখনো জমিদারি সিস্টেম পাকিস্তানে বহাল। নওয়াজ শরীফ সাহেব, মিয়া নওয়াজ শরীফ, জুলফিকার আলী ভুট্টো, এদের জমির পরিমাণ যদি আপনি শোনেন, আপনি মাথায় হাত দিবেন। এদের জমি চাষ না করে এই সর্বহারা পাকিস্তানের যে কিচ্ছু নাই, নিঃস্ব মানুষগুলো বাঁচতে পারে না। তাদেরই জনসংখ্যা এখন পাকিস্তানের বোধহয় প্রায় ধরেন 25-30 কোটি হয়ে গেছে। তারা এখন এদের জমি চাষ করে খায়। আমি একটা কথা আপনাকে বলি, এবার হিস্ট্রি জানতে হয়। হিস্ট্রি স্পিক্স দ্য ট্রুথ and indicates the future. এটা মনে রাখতে হবে। হাসিনা আপা একবার এই 71-এ ভুট্টো যখন, এই 70-তে যখন ভুট্টো একটা মানে মেজরিটি পাইলো ওয়েস্ট পাকিস্তানে 83টা, আর আমরা পাইলাম 165-67টা। এটা পাওয়ার ফলে ভুট্টো ওয়াজ স্টার্টেড অ্যাক্টিং লাইক দ্য ফিউচার প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তখন ইয়াহিয়া খান তার একদিন ডিনারে ডাকছে, ডাইকা বলে কি, আপনি তো এমন ভাব করতেছেন যে আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আরেকজন যে পাকিস্তানের পূর্ব সীমান্ত দিয়ে 167 ফিট দখল করে রাখছে, তো উনি কি, আপনি এরকম করতেছেন কেন? আপনি তো এখন দাঁড়ান, আপনি 70 ইলেকশনে পাস করতেন, এখন দাঁড়ান, এখন দাঁড়াইলে আপনার লারকানা থেকে ফেল করবেন। রাগে বলে ফেলছে। ভুট্টো রাগে তার ওয়াইন গ্লাস ছুঁড়া মারছে, মাইরা ইয়াহিয়া খানের সামনে এইভাবে তর্জনী, তাই বলে, লিসেন মিস্টার প্রেসিডেন্ট, আপনি আমাকে বলছেন থার্ডটাই, আর লারকানায় আমার জেলায় আমি ফেল করব, এর থেকে দূরে থার্ডটাই আছে না, ওইখানে আমি দাঁড়াবো না, একটা লাইট পোস্ট দাঁড় করাই দেবো, এটার বুকের মধ্যে একটা সাইনবোর্ড লেখা রাখবো, জুলফিকার আলী ভুট্টোর মনোনীত ওই লাইট পোস্ট হলো ক্যান্ডিডেট ইলেকশনের, এই লাইট পোস্ট পাস করবে, মানুষ লাগবে না। তখন ইয়াহিয়া খান বলে, তো এটার মাজাজা কিয়া হ্যাঁ, আমার জমি চাষ করে খায়, আমি 2.5 লক্ষ একর জমির মালিক, পুরা লারকানা জেলা আমার, এখানে যত লোক বসবাস করে সব আমার জমি চাষ করে, তারা আমাকে ভোট দিতেই হবে, না দিলে তারা চাষবাস করে খেতে পারবে না, দে উইল বি আন্ডার স্ট্রং স্টারভেশন। আর বুঝছেন পাকিস্তানের সোসাইটি, একটা হলো জমিদার শ্রেণী, একটা মিলিটারি শ্রেণী, আর একটা হলো ব্যুরোক্র্যাট, আর একটা হলো সর্বহারা যাদের কিচ্ছু নাই। এই সর্বহারারা জনসংখ্যায় বেশি, এগুলাকে আর্মি এবং আমলা দিয়া দাবড়ায় সোজা করে ফেলবে। এদের স্ট্রাকচারই এইরকম, অন্যান্য দেশের মতো না, ইন্ডিয়ার মতো না। তাই একবার যারা ক্ষমতায় বসে, তাদেরকে মিলিটারি তার পক্ষে থাকলে
কোনো লোক নাই তারে ক্ষমতা থেকে নামায়। পাকিস্তানের ফেব্রিকেশন অফ দ্য সোসাইটি আমি যতদূর জানি বললাম। আমার দৃষ্টিতে বলে পাকিস্তানে এই চেঞ্জটা সহজে আসবে না, খুবই কঠিন, খুবই কঠিন।